সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমরা পুরোটা সময় জুড়ে আপনাদের কাছে ইংরেজি শেখাবো এবং ভার্ব, আপনাদের সবার ভার্ব নিয়ে অনেক বেশি আগ্রহ যে ভাই এটা অনেক কঠিন জিনিস, কিন্তু ভার্বকে কিভাবে অতি সহজে রিপ্রেজেন্ট করা যায় আমি চাইবো যে সেই জিনিসটা একটু আপনাদেরকে বোঝাবার। তো আমরা ভার্ব নিয়ে একটু আলোচনা করতে চাই এবং আলোচনার প্রারম্ভেই কিছু কথা বলতে চাই যে এই ব্যাচে এই ব্যাচে আপনারা রেগুলার কতজন ক্লাস করেন? হ্যাঁ, সুমনা খানম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাচে আপনারা রেগুলার কতজন ক্লাস করেন এবং আপনাদের সাথে আমার সাথে আগে কখনো ক্লাস হয়েছে কিনা বা আপনারা আমার কেউ চিনেন কিনা? হ্যাঁ হ্যাঁ, মিলন শিকদার, হ্যাঁ, একজনও চিনেন না আমাকে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি মিলন বলেন। স্যার, তো আমাদের ইংলিশ ক্লাস তো এর আগে জাহিদ স্যার নিত। হ্যাঁ, এটা আপনাদের কততম ক্লাস? পঞ্চম ক্লাস। ওকে, হ্যাঁ, সমস্যা নাই। তবে মানে এখন আজকে ক্লাসটা আমাকে কেন দেওয়া হয়েছে আই ডোন্ট নো, বাট আই ক্যান সে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা লাইফের একটা বেস্ট ক্লাস একটা উপহার দিতে, ঠিক আছে। হ্যাঁ, পেড ক্লাস পাইনি কিন্তু ফ্রি ক্লাস দেখেছি, ওকে। আর যারা আমার ক্লাস আগে পরে দেখেছেন বা করেছেন তারা আই থিঙ্ক আমার সম্পর্কে মানে আইডিয়া রাখেন। তো আমি যেহেতু আপনাদের সাথে আমার এটি প্রথম ক্লাস, তো আমি আসলে চেষ্টা করবো যে আসলে আপনাদের পুরো আলোচনা জুড়ে একটা বেস্ট ক্লাস উপহার দেন। এবং আপনারা লাইফে তো অনেক ক্লাসই করছেন, তো আমার টার্গেট থাকবে আমি একটা বেস্ট ক্লাস উপহার দিব। এবং পাশাপাশি একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই ব্যাচে রেগুলার আপনারা কতজন ক্লাস করেন সেটা কেউ একজন একটু কমেন্ট করে জানাবেন। কারণ যদি 50 হয় তাহলে তো আমার উপস্থিতি চলে আসে, তাহলে আমি আলোচনাটা এখনই শুরু করে দিব। আর যদি একটু শিক্ষার্থী কয়েকজন আসে পরে তাহলে আমরা, হ্যাঁ, বলেন তো। জি স্যার। হ্যাঁ, রেগুলার স্যার, কতজন প্রায় 65 জন, হ্যাঁ প্রায় স্যার 60। এটা বিশেষ করে টাইমের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এর আগে আমরা ম্যাক্সিমাম ক্লাস করছি আপনার 3টা 5টা। হ্যাঁ, তো তিনটার সময় একটু সেক্ষেত্রে কম থাকে, তিনটা একটু কম হ্যাঁ, থাকে, সময় তো রাখে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের তো আগে একটা ব্যাচ ছিল, এখন 3টা ব্যাচ একসাথে করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার 50 70 এরকম 70-এর ভিতরে থাকে। ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ। তাহলে মোটামুটি 70 হলে আমার 50 চলে আসছে, আমি তাহলে ক্লাস, হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা আলোচনাটি এখন শুরু করতে চাই। আর তাহলে এখন কথা না বলে আমরা একটু আসি এখন আসলে আজকের টপিকটি যেহেতু ভার্ব নিয়ে আজকের টপিকটি যেহেতু ভার্ব নিয়ে তাহলে আমরা ভার্বটা নিয়ে মূলত কথা বলবো। এবং ভার্বটা আসলে কেন পড়বেন বা একটা টপিক আসলে আপনি মানে একটা টপিকস আপনারা পড়ার পর, ধরেন আমি বললাম যে টপিকটা আপনাকে পড়াবো, আপনি কি ধরে পড়া শুরু করবেন? না, একটা টপিকস থেকে আসলে আপনি কেন পড়বেন, প্রথম প্রশ্ন হলো এটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো এই টপিকটি যদি পড়া লাগে, এই টপিক থেকে আসলে কি কি পড়া লাগবে বা এই টপিক থেকে প্রশ্ন কিভাবে আসে, এই জিনিসটা জানাটা খুবই জরুরি। কারণ আপনারা মনে করেন কি, মানে আপনাদের স্যার বলছে বা সিলেবাসে আছে মানে পড়া লাগবে, সিলেবাসে সবকিছুই থাকবে, কিন্তু আপনার চাকরির পরীক্ষা সবকিছু কিন্তু লাগবে না। কারণ ধরেন আপনি একটা ভার্বের টপিক নিয়ে পড়বেন বা এই ভার্ব থেকে মানে ভার্বের কোন জায়গা থেকে প্রশ্ন আসে বা কোন জায়গা থেকে প্রশ্ন আসে না, আপনার কিন্তু এই জিনিসটা জানাটা জরুরি, ঠিক আছে। সো আমি আগে সেই জিনিসটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, তারপর আমরা আমাদের মূল আলোচনায় ফিরবো ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এখন আলোচনা শুরুতেই বলি ভাইয়া, ভার্বটা আসলে কি? ভার্ব মানে হলো ক্রিয়া, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা বোঝায়, এক কথা তাই হলো ভার্ব, ঠিক আছে। হ্যাঁ, হাবিব, আপনারা এখন হয়তো বা আপনাদের স্যারের কোনো সমস্যা থাকতে পারে আমি জানি না, কিন্তু আপনারা আমার সাথে ক্লাসটা করেন, কন্টিনিউ করেন, দেন আপনারা বুঝবেন যে আসলে, হ্যাঁ, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। ওকে, আমি আর কোনো কিছু বলছি না, তবে আমি চেষ্টা করবো আপনাদের লাইফের একটা শ্রেষ্ঠ ক্লাস উপহার দেওয়ার। ওকে, হ্যাঁ, তাহলে আমরা মূল ক্লাসে ফিরে আসি। শুধু একটি জিনিস মনে রাখবেন, এই ভার্ব থেকে আমি আগে ভার্বের মূল গ্রাফটা একটু এঁকে রাখি, সবাই মূল গ্রাফটা আমার সাথে সাথে একটু লিখে ফেলবেন।
হ্যাঁ, সবাই আগে অংশটুকু একটু লিখে নেন। আর আচ্ছা, আগে আপনারা এই অংশটুকু একটু লিখবেন, দেন আমি এই অংশটুকু লেখাবো, কারণ এই অংশটুকু আমার একটু কাজ আছে, ঠিক আছে? একজন বলছে ভার্বের ক্লাস তো আমাদের হয়েছে স্যার। ভার্বের ক্লাস হলে তো আজকে ভার্বের ক্লাস থাকতো না। আমাকে তো ভার্বের মানে রুটিন তো ভার্বের ক্লাসে ছিল। হ্যাঁ, সবাই একটু বলি, এটা ইনকমপ্লিট, এটা আমি এখনো করিনি, কারণ আগে এটা শেষ করে এটা বুঝাবো। হ্যাঁ, হাসিবুর বলেন, হাসিবুর। স্যার, জি, আমাদের ভার্বের ক্লাস ওই ফাইনাইট ভার্ব হয়েছিল, কিন্তু নন ফাইনাইট ভার্ব জিরান্ট এগুলো হয় নাই স্যার। আমাকে এখন আমি সম্পূর্ণটুকু পড়াই দিব, ঠিক আছে? ফাইনিট জি হবে স্যার। ফাইনিট হবে না সেটা আমার কি, ভার্বের একটা ক্লাসে সবকিছু হবে। দেখেন, ক্লাস করেন। আর যেহেতু একজন বললো যে আপনার এখানে অনেকগুলো ব্যাচ, যেহেতু সেহেতু অনেকের হয়েছে অথবা অনেকের হয়নি, সবাই একটু ধৈর্য ধরে একটু বসেন, আমি আলোচনা করে দিচ্ছি। আর লাইফে তো ইংলিশ অনেক ক্লাসই করছেন, ক্লাসটা আগে শুরু করি। আগে এই অংশটুকু একটু লিখেন, আর এই অংশটুকু আমি পরে লিখবো। আগে সবাই এই অংশটুকু একটু লিখেন, এই অংশটুকু একটু লিখবেন। আর এই অংশটুকু লেখার পর হ্যাঁ, আপনার চাকরি পরীক্ষার জন্য যে যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি এগুলো 3 স্টার দিয়ে রাখছি, ঠিক আছে? অন্যগুলো আপনার জানার জন্য পড়া লাগবে। আগে এই অংশটুকু সবার লেখা শেষ করে একটু বলেন, এই অংশটুকু সবার লেখা শেষ করে একটু বলেন তো। আমরা পরে বিস্তারিতভাবে সবকিছু আলোচনা করব। আগে আমি এগুলো একটু মানে মেইন যে গ্রাফটা, আপনার একটা খাতা এইভাবে নিবেন, খাতায় উল্টায় মানে সোজা না, একটু ইয়ে করে নিবেন আর কি, এইভাবে একটু ধরেন, তাহলে পুরো গ্রাফটা 1 পেজে লিখতে পারবেন। ওকে, দেখেন ভাইয়া, নন ফাইনাইট ভার্ব কি আমি এগুলো পড়াবো, শুধু শুনেন। নন ফাইনাইট ভার্ব হলো প্রধানত 3 প্রকার। এক হলো জিরান্ড, আর এই জিরান্ড মানে হলো ভার্ব প্লাস আইন, যেটা কি এটা আমি আলোচনা করবো। দুই হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই জিরান্ড এবং ইনফিনিটিভ থেকে দুটি জায়গা থেকে কি চাকরির পরীক্ষায় অসংখ্য প্রশ্ন আসে। 3 হলো পার্টিসিপল। এই পার্টিসিপল আবার 3 প্রকার। প্রথমটা নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল মানেও কিন্তু ভার্ব প্লাস আইনজি। এবং ভার্বের ক্লাসের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো গিয়ে কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো এই জিরান্ড এবং ইনফিনিটিভের পার্থক্য। এটা আমরা ক্লাসের সর্বশেষ ধাপে আলোচনা করবো। ভার্বের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো কোনটা, দেখেন জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা। ওকে, তাহলে পার্টিসিপল 3 প্রকার। প্রথমটা নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটা মানে ভার্ব প্লাস আইএনজি। দ্বিতীয়টা নাম হলো পাস্ট পার্টিসিপল, এটার নাম, এটা মানে কি ভার্বের বি3 ফর্ম। আর 3 নম্বরটা হলো পারফেক্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল মানে হলো হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3। আমি কি বোঝাতে পেরেছি বলেন তো? আর আমার ক্লাসের শর্ত হলো দুটি। প্রথম শর্ত হলো সোজা হয়ে বসা লাগবে, এক। দ্বিতীয় শর্ত হলো যদি আপনি একটা শব্দ না বুঝে থাকেন, প্লিজ রাইজ ইউর হ্যান্ড এন্ড আই উইল অ্যান্সার ইউর কোশ্চেন। বাট না বুঝে আপনি আমাকে সামনে এগিয়ে যেতে দিবেন না, ঠিক আছে? ক্লাস এই জীবনে অনেক করছেন, ঠিক আছে, কিন্তু আপনারা আমার ক্লাসটা একটু করেন, দেখবেন আলহামদুলিল্লাহ ভালো কিছু বুঝবেন। হ্যাঁ, হ্যাঁ, সুমনা খানম, আপনার মাথার উপর দিয়ে যাওয়ার কথা, কারণ আমি তো এখনো পড়াই নাই। আমি এখনো পড়াই নাই। দেখেন, বলছি নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জিরান্ড মানে হলো ভার্ব প্লাস আইনজি, আমি লিখে দিয়েছি। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর পার্টিসিপল 3 প্রকার। প্রথমটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটা মানে ভার্বের আইএনজি। দ্বিতীয় হলো পাস্ট পার্টিসিপল, 3 নম্বরটা হলো পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হলো ভার্বের বি3 ফর্ম।
আর পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস বি থ্রি। ঠিক আছে, আমি এগুলো পড়াও পরে, বাট আমি এখন জাস্ট একটু গ্রাফটা এঁকে দিলাম। এখন আমরা বাকি অংশটুকু একটু লিখে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, দেখেন এই যে ফাইনিটটা, এই ফাইনিট হলো প্রধানত দু প্রকার। এক হলো মেইন ভার্ব, দুই হলো অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্ব আবার চার প্রকার। হ্যাঁ, সবাই গ্রাফটা একটু সম্পূর্ণ করেন, ঠিক আছে? হ্যাঁ, তাসলিমা বলেন, তাসলিমা। হ্যাঁ, বোর্ড ক্লিয়ার না? আসসালামু হ্যাঁ, আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন বোন, বলেন। স্যার, বোর্ডটা ক্লিয়ার হচ্ছে না। গত ইয়াতেও আমি ভালো করে লিখতে পারি নাই, এমনি লিখছি, মুখে মুখে লিখছি। ওই আচ্ছা, আমি যে তাহলে মুখে মুখে যখন বলবো তখন একটু লিখে নিবেন, হ্যাঁ? গ্রাফটা আমি মুখে মুখে বলবো, ঠিক আছে? হয়তো আপনার তাহলে নেটওয়ার্কের সমস্যা তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আব্দুল কাদের, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আয়েশা বগুড়া, আয়েশা একটু দ্রুত বলেন। হ্যাঁ, সবাই একটু তাহলে তুলে নেন, আমি একটু তাহলে বলি। স্যার, আমিও স্যার বোর্ডটা বুঝতে পারতেছি না, আর লেখাগুলো বুঝতেছি না স্যার। লেখাগুলো এখানে যেহেতু এটা একটা গ্রাফ, এটা কিন্তু অনেকগুলো জিনিস, এই জন্য ছোট জায়গায় লেখা লাগছে, তো এই জন্য একটু হিবিজিবি হয়েছে। আমি যখন মুখে মুখে বলবো তখন একটু লিখে নিন ভাই। হ্যাঁ, হ্যাঁ, আমি মুখে মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আসেন দেখেন, এই যে ফাইনিট যে ভার্বটা, এই যে ফাইনিট যে ভার্বটা, এই ফাইনিট ভার্বটা হলো প্রধানত দুই প্রকার। এক হলো মেইন ভার্ব বা প্রাইমারি ভার্ব, দুই হলো অক্সিলারি ভার্ব। দুই নম্বরটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্ব চার প্রকার। অক্সিলারি ভার্বটা কত প্রকার? চার প্রকার। প্রথমটার নাম হলো টু বি ভার্ব, প্রথমটার নাম কি? টু বি ভার্ব। দ্বিতীয়টার নাম হলো টু হ্যাভ ভার্ব, দ্বিতীয়টার নাম কি? টু হ্যাভ ভার্ব। তৃতীয়টার নাম হলো টু ডু ভার্ব, তৃতীয়টার নাম কি? টু ডু ভার্ব। চতুর্থটার নাম কি? মোডাল ভার্ব, চতুর্থটার নাম মোডাল ভার্ব। এখানে সবগুলি লাগবে, আমি এগুলো আপনাদের বেসিকের জন্য দরকার। হ্যাঁ, আমরা এখানে সবগুলি আলোচনা করবো, সমস্যা নাই। তাহলে দেখেন, এই অক্সিলারি ভার্বের মধ্যে আপনাদের টু বি, টু হ্যাভ, টু ডু, মোডাল, এই তিনটাই চারটাই লাগবে। এবং অক্সিলারি ভার্বটা কি আমরা সেই জিনিসটা একটু বলে দিব, ঠিক আছে? আর আসেন, যে মেইন যে ভার্ব বা যেটা প্রাইমারি ভার্ব, এটা আবার চার প্রকার। প্রথমটার নাম হলো ট্রানজিটিভ ভার্ব, এটা বাংলা দ্বিতীয় পত্র হলো সকর্মক ক্রিয়া। দুই নম্বর হলো ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব। তিন হলো পজিটিভ ভার্ব, এখানে অনেকে নামই শুনুন নাই। তিন নম্বর হলো পজিটিভ ভার্ব, খুব গুরুত্বপূর্ণ। চার হলো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি আবার বলছি, যেটা প্রাইমারি ভার্ব বা মেইন ভার্ব, এটা চার প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কজিটিভ, লিঙ্কিং। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কজিটিভ, লিঙ্কিং। যদি আপনাদের সবাইকে আমি গ্রাফটা বুঝাতে পারি তাহলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। হ্যাঁ, আজম বলেন, আজম। সবার কি লেখা শেষ? হ্যাঁ, বলেন। না স্যার, আমি বুঝতে পারছি যে মেইন ভার্বটাকে যে দুই ভাগ করছিলেন, পর নিচে হয়তো বা গ্রাফের জায়গার জন্য হয়তো লিখতে পারেন নাই। হ্যাঁ, না, এটা আমি জায়গার জন্যই তো ভাই। এখানে আমি একটা বড় লিখলে আরো ছোট হইতো, এই জন্য প্রথমে আগে একটা ধাপ আমি শেষ করে দিছি। হ্যাঁ, জি স্যার, জি স্যার, যদি বুঝতে সবার পারছি। লেখা শেষ হয় কাইন্ডলি কমেন্ট করেন যে ভাইয়া গ্রাফ ক্লিয়ার লেখা, সবাই লিখবেন যে গ্রাফ ক্লিয়ার। এখন আমি আমার মূল আলোচনায় যাব, একেবারে প্রথম থেকে ধরে ধরে আলোচনা করবো। সবাই তাহলে লিখবে যে ভাইয়া গ্রাফ ক্লিয়ার।
হ্যাঁ সাগর, তাহলে একটু লিখে নেন সাগর, না হলে একটু লিখে নেন গ্রাফটা লাস্টের টু। হ্যাঁ, পজিটিভ এবং লিঙ্কিং ভার্ব, আমি এগুলো আলাদা আলাদা আলোচনা করব। পজিটিভ এবং লিঙ্কিং ভার্ব, পজিটিভ CAUSITIV, পজিটিভ। ওকে, আমি একটা কথা বলি সবার কাছে, আমি আবার বলছি, হ্যাঁ সবার কাছে আবার বলছি, সবাই শুধু সোজা হয়ে বসেন, আপনাদের লাইফের একটা শ্রেষ্ঠ একটা ক্লাস উপহার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে শুরু করছি। সবাই দেখেন আমাদের সবাই ফাইনিট ভার্বকে হেডিং দেন, ফাইনিট ভার্বকে সবাই হেডিং দেন, সবাই ফাইনিট ভার্বকে হেডিং দিবেন, ফাইনিট। লিখবেন যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। লিখে নেন যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। লিখছেন? সবাই 5টা বাক্য লিখবেন, তারপর আমি ফাইনিট ভার্বটা বুঝিয়ে দিব, ঠিক আছে? ওকে, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই সংজ্ঞাটা আবার একটু লিখেন, আমি আবার বলছি। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। সবার কি লেখা শেষ? সংজ্ঞাটা লেখার পরে 5টা এক্সাম্পল লিখবেন। সারা জীবন অনেক ক্লাস করছেন, ঠিক আছে? শুধু আমার একটু পড়াতে দেন 10 মিনিট, তারপর দেখবেন যে পড়াশোনা কেমনে করতে হয়। হ্যাঁ। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। সবার কি সংজ্ঞাটা লেখা শেষ? ওকে হাবিব, হ্যাঁ থ্যাংক ইউ আমিন। হ্যাঁ, আসেন তাহলে কথাটা খুব ভালো মতো বুঝেন। আপনি সংজ্ঞায় কি লিখছেন? যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনিট ভার্ব, এটাই তো? এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, যদি বলি ভাইয়া এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলবেন বলেন তো? আমার আপনাদের কাছে প্রশ্ন, ফাইনিট ভার্ব লেখার পরে 5টা এক্সাম্পল আগে তোলেন। ফাইনিট ভার্ব লেখার পর আগে 5টা এক্সাম্পল তুলবেন, একটু নিচে একটু ফাঁকা জায়গা রাখবেন, ঠিক আছে? ফাইনিট ভার্ব লেখার পর এই 5টা এক্সাম্পল আগে লেখেন। হ্যাঁ, ওকে দেখেন, হ্যাঁ সবাই একটু বলবেন, যা আগে লেখা শেষ করেন, আগে লেখাটা একটু শেষ করেন। হ্যাঁ, ফাইনিট ভার্ব লেখার পর এই 5টা এক্সাম্পল আগে লিখে শেষ করেন। হ্যাঁ, পারুল আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আশা করি সবার মানে 5টা এক্সাম্পল লেখা শেষ। তাহলে একটু আসেন, শুনেন, শুধু সোজা হয়ে একটু বসেন, একটু সোজা হয়ে বসেন। হ্যাঁ, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্নটি ছিল যে ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই বলেন। সবাই বলছে, হ্যাঁ অনেকে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ ধন্যবাদ। দেখেন আমি যখন প্রশ্ন করলাম ভাইয়া এই পুরো বাক্যটা কোন টেন্স, আমাকে আপনারা বললেন ভাইয়া এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সবাই কমেন্টে লিখতেছে। ওকে, দেখেন ভাইয়া আমার এবারে এবারকার প্রশ্ন, আমি প্রশ্নটা করার পর আপনার চোখ এই পুরো বাক্যের মধ্যে কোন শব্দটার মধ্যে গেছে, বা আপনি এই পুরো বাক্যের কোন শব্দটা দেখে নির্ধারিত করছেন বা শিওর হয়েছেন যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এই একটা শব্দ না, আপনি কিন্তু শুধু এই একটি শব্দের উপর নির্ভর করে বলছেন যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ কারণে এই ভার্বটার নাম হলো ফাইনিট ভার্ব। কারণ আপনার সংজ্ঞা কি ছিল? সংজ্ঞাতে এই জিনিসটা ছিল যে যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলা হয়। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলি, আমি যখন আপনাদেরকে প্রশ্নটা করেছিলাম যে ভাই এই বাক্যটা কোন টেন্স, আপনারা সবাই আমাকে এক বাক্যে বলছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন আমি আবার প্রশ্ন করেছিলাম যে আপনি এই পুরো বাক্যের 4টি ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা দেখে মানে শিওর হয়েছেন যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? আপনারা আবার কি বলছেন যে একটা ওয়ার্ড শুধু গোজ দেখে বুঝতে পারছেন যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ কারণে
এই গোসটা হলো আপনার ফাইনাইট ভার্ব, কারণ আপনার সংজ্ঞার সাথে আমার কথার কি মিল আছে কিনা একটু বলেন তো সবাই। আপনার সংজ্ঞা, আপনার খাতার সংজ্ঞা আর আমার এক্সাম্পল সবাই কি মিলতেছে? পারা কি যাবে? ইনশাল্লাহ। আসেন পরেরটা আসেন। তাহলে পরবর্তী প্রশ্ন আপনাদেরকে আবার প্রশ্ন করলাম যে স্যারেরা বলেন তো এই বাক্যটা কোন টেন্স, সবাই একটু বলেন তো এই বাক্যটা কোন টেন্স আছে, সবাই একটু বলেন। হ্যাঁ, হাসিবুর ধন্যবাদ। হ্যাঁ, শুধু সোজা হয়ে বসা লাগবে, সোজা হয়ে বসা লাগবে। ওকে, ধন্যবাদ। দেখেন আমি প্রশ্নটি করার পর, আমি জিহাদ প্রশ্নটি করার পর আপনার চোখ, এটা 5 মিনিট, ঠিক আছে? আমি প্রশ্ন করার পর আপনার চোখ এই পুরো বাক্যের মধ্যে যদি একটা ওয়ার্ড গেছে, এই একটা ওয়ার্ড দেখে আপনি সার্টিফাই করছেন যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে এই ভার্বটার নাম হলো ফাইনাইট ভার্ব। কারণ আমার সংজ্ঞাতে কি ছিল? সংজ্ঞাতে আমি এই জিনিসটাই বলছি, যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। সবার বাসায় বই আছে, দেখবেন এই জিনিসের সংজ্ঞা কিভাবে দেওয়া আছে, সবার বাসায় বই আছে, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড পরে শুনবেন আমার, আপনি তো প্রথম ক্লাস, পরে ব্যাকগ্রাউন্ড শুনবেন, আগে পড়ায় নেই। পরেরটা আসেন, তাহলে বলেন এইটা পরেরটা কোন বাক্য, বলেন এটা কোন টেন্স, বলেন তাহলে এটা কোন টেন্স বলেন। শুধু সবাই সোজা হয়ে বসেন। ওকে, হ্যাঁ বলেন তাহলে 3 নম্বরটা কোন টেন্স? আব্দুল কাদের, এটা ফিউচার। আপনি এই এখন এটা কিন্তু আজকে কিন্তু টেন্সের ক্লাস না, ভার্বের ক্লাস। এই টেন্স কিন্তু আপনাকে পারা লাগবে, টেন্সের ক্লাস হইছে। আসেন, ধন্যবাদ। দেখেন আমি যখন বলছি যে স্যারেরা এই বাক্যটা কোন টেন্স, একজন ব্যতীত সবাই কি বলছেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে বুঝতে পারছেন? দেখেন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঘটনা হ্যাভ হ্যাজ প্লাস বি3, আপনি এই অংশটুকু বা এই ভার্বের এই দুটি ওয়ার্ড বা এই দুটি ভার্ব দেখে বুঝতে পেরেছেন যে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এ কারণে এটার নাম হলো ফাইনাইট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি, আমি যখন প্রশ্ন করেছিলাম আপনারা বলছেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিভাবে বুঝতে পারছেন? এই হ্যাভ হ্যাজ প্লাস বি3 দেখে বুঝতে পারছেন যে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আপনার সংজ্ঞাতে যেহেতু আপনি যদি পড়ছেন যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে কি বলা হয় ফাইনাইট ভার্ব। এ কারণে হ্যাজ দ্বারা একটা ফাইনাইট ভার্ব। আমি কি বোঝাতে পেরেছি বলেন তো? কথা বলেন ইনশাআল্লাহ। তাহলে পরেরটা আসেন। এখন আপনাদেরকে আমার আবারও প্রশ্ন, আপনাদের সবার কাছে আমার আবারও প্রশ্ন, যদি এই বাক্যটা কোন টেন্স বলেন তো, এই বাক্যটা কোন টেন্স আছে সবাই একটু বলেন তো। সোজা হয়ে বসেন, পরিপূর্ণ অ্যাটেনশন নিয়ে বসেন, লাইফের একটা শ্রেষ্ঠ ক্লাস উপহার দেবেন ইনশাআল্লাহ। ওকে, দেখেন আমি যখন প্রশ্ন করছি আপনার ব্রেন কিন্তু এখানে আসে না, আপনার ব্রেন কিন্তু এখানে যায় না, আপনার ব্রেনটা কোথায় গেছে? আমার প্রশ্ন করার পর আপনার ব্রেনটা কিন্তু এখানে আসছে, শেল প্লাস ভার্বের বেস ফর্ম এখানে আসছে। সো আমি যখন প্রশ্ন করছি আপনারা বলছেন এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এটাই তো কথা। আপনি কিভাবে বুঝতে পারছেন? এই উইল এবং ডু থেকে বুঝতে পারছেন। এই কারণে যেহেতু আপনি এই ভার্বটা দেখে বলতে পারছেন এটা এই টেন্স, দ্যাটস ফর হোয়াই এই উইল ডু একটা ফাইনাইট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। এবং সর্বশেষ যে প্রশ্নটি সবাইকে আমি আবার বলছি, বলেন এই বাক্যটা কোন টেন্সে আছে সবাই বলেন তো, এই বাক্যটা কোন টেন্সে আছে বলেন তো। ওকে, তাহলে আসেন দেখেন সি, এই সি এর পাস্ট টেন্স কিন্তু স, এই যে সি, সি এর পাস্ট টেন্স কিন্তু স। আমি যখন প্রশ্নটা করেছিলাম দেখেন এই বাক্যে 1 2 3 4টা ওয়ার্ড আছে। আমি প্রশ্ন করার পর আপনার চোখ শুধুমাত্র কোথায় গেছে? একটা ওয়ার্ডে গেছে। কোন ওয়ার্ডটা? সে ওয়ার্ডটার নাম হলো স, সির পাস্ট টেন্স। আপনি কিন্তু শুধু এই স দেখে নিশ্চিত হয়েছেন যে এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এ কারণে এটা কি একটা ফাইনাইট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। সবাই কি ক্লিয়ার বলেন তো? সবাই বুকে হাত দিয়ে বলবেন আজকের পর ফাইনাইট ভার্ব কি ভুল হবে বলেন? যদি বোঝাতে পারি সবাই লিখবেন ফাইনাইট ভার্ব এই জীবনের জন্য ফুল ডান। আর বিভিন্ন বইপত্র দেখবেন কত সুন্দর সুন্দর সংজ্ঞা লেখা আছে, বই তো সবার সামনে আছে, খুলে দেখেন। আমি কিন্তু সাধারণত ক্লাসে মুখরোচক জিনিস দেখাই না, অ্যাপ্লিকেশনটা শেখানোর চেষ্টা করি। জানো কি, আপনাকে মাছ ধরাটা শেখাই, মাছ খাওয়া শেখাই না জানো। আপনাকে আমি মাছ ধরা শেখাবো যেন আপনি প্রতিদিন মাছটা ধরতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার একবার বলে দিচ্ছি, আমি সংজ্ঞাটাই বলেছিলাম যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায়
তাকে বলা হয় কি ফাইনিট ভার্ব। আপনি এই যে এটা দ্বারা টেন্স নির্ণয় করতে পারছেন, এটা দ্বারা পারছেন, এটা দ্বারা পারছেন, এটা দ্বারা পারছেন, এটা দ্বারা পারছেন, এই কারণে এই ভার্বগুলোর নাম হলো ফাইনিট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন ফাইনিট ভার্ব ফুল ডান, ফাইনিট ভার্ব ফুল ডান। আর যদি একজন যদি না যদি বুঝান প্লিজ হ্যান্ড রাইজ করেন বা বলেন, আমি বুঝাই দিব। কিন্তু আমি পড়ানোর পর আপনি চেষ্টা করলে ভুল করতে পারবেন না আল্লাহর রহমতে, ঠিক আছে? যদি কেউ না বুঝান অবশ্যই বলবেন, হ্যান্ড রাইজ করবেন বা কমেন্ট করবেন। আমার চোখে কমেন্ট পড়লে বলবো, না হয় হ্যান্ড রাইজ করবেন, দুইভাবে বলে দিলাম, ঠিক আছে? আর যদি সবাইকে বোঝাতে পারি, হ্যাঁ লিখবেন ফাইনিট ভার্ব ফুল ডান। আর ফাইনিট ভার্ব ফুল ডান হলে কোথায় চলে যাবেন? নন ফাইনিট ভার্বে সবাই চলে যাবেন। হ্যাঁ, সবাই নন ফাইনিট ভার্ব দিকে হেডিং দেন। শুনেন, আমি আগে সংক্ষিপ্ত ভাবে বলি, নন মানি না, না নন মানি কিন্তু না, তাহলে সংজ্ঞাটা আগেরটাই লিখবেন। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। অনেকের কিন্তু ভার্বের ক্লাস কিন্তু হয়েছে, ঠিক আছে? তারা শুধু মিলিয়ে নেন কিভাবে পড়তে হয়। আর আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, সবাই একটু সোজা হয়ে একটু বসেন। যদি সোজা হয়ে বসেন এটা আমার জন্য ভালো, এবং এটা মেডিকেল সায়েন্সের ভাষা। যখন আপনারা কোনো কিছু সোজা হয়ে বসে পড়েন এটা ব্রেনে বেশিক্ষণ সাস্টেন হয় আর কি, ঠিক আছে? এটা আপনাদের লাভের জন্য, আমার জন্য না। হ্যাঁ, সবার কি সংজ্ঞাটা লেখা শেষ? আমি আবার বলছি, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা আগের বার মতো আবারও 5টা এক্সাম্পল একটু লিখে দিব। হ্যাঁ, আমি এই ওয়ার্ডটা মুছে ফেললাম, আমার জায়গা লাগবে। হ্যাঁ ওকে শাওমি, হ্যাঁ। আর আপনার নাম শাওমি কেন? আপনি ফোনের নামটা একটু চেঞ্জ করে নেন। হুম, সবাই কাইন্ডলি একটু লিখে নিবেন, হ্যাঁ। আর আপনারা আমার যত দ্রুত কাজগুলো করবেন তত আমি বেশি পড়াতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, সবাই তাহলে একটু লিখে নেন আগে।
মোনা ভালো আছে ক্যাপিটাল নিয়া, এটা গ্রামারের ক্লাস, এটা ক্যাপিটাল আর পাঞ্চুয়েশন পড়াই না রে ভাই, যেভাবে ইচ্ছা খালি এইভাবে শুধু লেখেন। হ্যাঁ, ওকে, যদি লেখা শেষ হয় আমার ভাই এবং বোনেরা সবাইকে আমি আবার রিকোয়েস্ট করছি একটু সোজা হয়ে বসেন, ঠিক আছে? আর সুমনা আপু, আমার চেষ্টা থাকবে একটা বেস্ট ক্লাস উপহার দেওয়া, ঠিক আছে? একটু সোজা হয়ে বসেন। হ্যাঁ, ওকে, তাহলে শুরু করছি। দেখেন, আমার সংজ্ঞাটা কি ছিল? আমার সংজ্ঞাটা ছিল যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যাবে না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যদি বলি, একটু সবাই একটু সোজা হয়ে বসেন এবং এদিকে একটু তাকান। দেখেন, আমার প্রথম প্রশ্ন, আই স এ বার্ড সিঙ্গিং। এখানে দেখেন এই বাক্যে দুটি ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে। এই বাক্যে ভার্ব আছে কয়টা? দুইটা। এই বাক্যে ভার্ব আছে কয়টা? দুইটা। এখন আপনাদেরকে এখন আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি, ভাইয়া বলেন তো এই বাক্যটা কোন টেন্স, কি বলবেন বলেন তো? আই স এ বার্ড সিঙ্গিং, এই বাক্যে ভার্ব আছে দুটি, একটা হলো স, একটা হলো সিঙ্গিং। যদি প্রশ্ন করি যে ভাইয়া এই বাক্যটা কোন টেন্সে আছে, কি বলবেন? বাক্যটা কোন টেন্সে আছে বলেন তো? হ্যাঁ, তাসলিমা, হ্যাঁ। ধন্যবাদ। তারপর তারপর হুম, হ্যাঁ, ধন্যবাদ। পাস্ট, এটা কন্টিনিউয়াস কেমনে হয় ভাই? এই দেখেন, সি এর পাস্ট টেন্স হয় যে সি, এই সি এস ডাবল সি, সি এর পাস্ট টেন্স হলো স, বি থ্রি হলো সিন। ভাইয়া তাহলে আমি একটু বলি আপনাদের, তাহলে এখন টেন্সই আপনারা অনেকে পারেন না, ঠিক আছে? ওকে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ধরেন আমি যদি আপনাদেরকে এখন যদি প্রশ্ন যদি করি, ভাই এই বাক্যটা কোন টেন্স, আপনারা নির্দ্বিধায় কি বলতে হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ এই যে সি এর পাস্ট টেন্স শুধু এই এই একটা শব্দ দিয়ে কিন্তু আপনি ধরতে পারতেছেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে এটার নাম হলো কি? ফাইনাইট ভার্ব। কিন্তু ভাই এই বাক্যে একটা ভার্ব আছে সিঙ্গিং। আচ্ছা বলেন, এই সিঙ্গিং দ্বারা কি কখনো কোনো ভার্ব নির্ণয় করা গেছে, নাকি এই জীবনে আবার যাবে? সিঙ্গিং একটা ভার্ব প্লাস আইন, এটা একটা জিরান্ড। এই সিঙ্গিং দ্বারা কখনো ভার্ব নির্ণয় টেন্স নির্ণয় করা যায় নাই, এই জীবনে যায় নাই, এখনো যাবে না, ফিউচারও যাবে না। এই কারণে যেহেতু সিঙ্গিং এমন একটা শব্দ, এটা দ্বারা কখনোই ভার্ব টেন্স নির্ণয় করা যাবে না, এই কারণে এটার নাম হলো নন ফাইনাইট ভার্ব। আমি আবার বলছি, আমার প্রথম যে বাক্যটি আছে, এই বাক্যে ভার্ব আছে দুটি। যদি প্রশ্ন করি বাক্যটা কোন টেন্স, সবাই আমাকে বলছেন পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝতে পারছেন? সি এর পাস্ট টেন্সও আছে, কিন্তু এই বাক্যে আরো একটা ভার্ব আছে সিঙ্গিং, এই ভার্ব দিয়ে কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না। এ কারণে এটার নাম হলো নন ফাইনাইট ভার্ব। এটা দিয়ে টেন্স নির্ণয় করা যায়, এই কারণে এটার নাম ফাইনাইট ভার্ব। আমি কি এক নাম্বার বাক্যটি সবাইকে বোঝাতে পেরেছি? বলেন তো, সবাই একটু দ্রুত বলেন, একটু দ্রুত বলবেন, কারণ পরীক্ষার হলে কিন্তু মাথা যাবে, খাতা যাবে না। পরীক্ষার হলে কিন্তু মাথা যাবে, খাতা যাবে না। সো আগে মাথাটা বাঁচান। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। যদি আবার যদি বলি, ভাইয়া এই বাক্যটা কোন টেন্স হয়, একটু প্রশ্ন বলেন। দেখেন, এই বাক্যে ভার্ব হলো দুইটা, একটা হলো হেল্পড, একটা হলো টু ক্রস। এই বাক্যে ভার্ব কয়টা? দুইটা। আপনাদেরকে বলতে হবে, হ্যাঁ, আপনাদেরকে বলতে হবে যে এই যে বাক্যটা আছে, এই বাক্যটা কোন টেন্স আছে। হ্যাঁ, পারুল, ধন্যবাদ। হ্যাঁ, সৈয়দ দীপিকা, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, দেখেন, দুই নম্বর যে বাক্যটা আছে, এই বাক্যে ভার্ব আছে দুইটি, একটা হলো হেল্প, একটা হলো ক্রস। আমি যখন প্রশ্নটা করেছিলাম, আপনার কিন্তু কি এই একটা ভার্ব আছে, একটা ভার্ব আছে। আপনি যে পাস্ট ইনডিফিনিট টেন্স বলছেন, কিভাবে বলছেন? কারণ এই যে হেল্পের বি থ্রি, মানে হেল্পের পাস্ট টেন্স হেল্প আছে, এই কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনি কিন্তু এই একটা ওয়ার্ড দেখে বুঝতে পারছেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এই ভার্বটার নাম হলো ফাইনাইট। আর টু ক্রস, এটা দ্বারা কি ভার্ব নির্ণয় করা যায়? এটা দ্বারা কি ভার্ব নির্ণয় করা যায়? যায় না। এই জীবনে যায় নাই, এখনো যাবে না, ফিউচারও যাবে না। এই কারণে এটা নাম হলো নন ফাইনাইট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি, ফাইনাইট ভার্ব দ্বারা টেন্সটা নির্ণয় করা যায়, নন ফাইনাইট ভার্ব দ্বারা টেন্সটা নির্ণয় করা যায় না। যদি বোঝাতে পারি সবাই লিখবেন টু ফুল ডান। হ্যাঁ, ওবায়দুল হক, দ্রুত বলেন, ওবায়দুল হক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। না স্যার, আমি ওই যে আনমিউটেড করার জন্য হ্যাঁ, আনমিউট, এই জন্য আপনার তো আওয়াজ হচ্ছে ভাই। হ্যাঁ, ধন্যবাদ। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। তাসলিমা, তাসলিমা একটু দ্রুত বলেন। তাসলিমা, কোনটা বুঝেন নাই?
স্যার সিঙ্গিং এটা কি ফার্স্ট কন্টিনিউয়াস হবে না? কেমনে কন্টিনিউয়াস হবে? পাস্ট কন্টিনিউয়াস শর্ত কি? ওয়াজ আর প্লাস আইএনজি, এখানে কি ওয়াজ আর আছে? আপনার কিন্তু টেন্স শেখানোর দায়িত্ব তো আমার না, আমি এটা ভার্বের ক্লাস চলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার শর্ত কি? ওয়াজ আর প্লাস আইএনজি, এখানে কি ওয়াজ আর আছে? নাই কথা বলেন স্যার, তাহলে। এই জন্য দ্বিধাদ্বন্দ্বের পড়ে গেছি স্যার। আপনি দ্বিধাদ্বন্দ্বে কেন জানবেন? আপনাকে তো ওটা ওটা জেনেই তো আপনি টেন্স পারেন দেখেই তো আপনি ভার্বের ক্লাসে আসছেন। আগে আপনাকে টেন্স শিখে, আর টেন্সের ক্লাস হয়েছে না আপনাদের? হ্যাঁ হয়েছে স্যার। তাহলে তো হয়েছে, হ্যাঁ ধন্যবাদ। আমিনুল ইসলাম, এখনো শেষ হয় না, ঠিক আছে? শুধু দোয়া করেন আল্লাহর কাছে যেন আমি আমার কথাটা রাখতে পারি। আমি বলছিলাম যে আপনাদের লাইফের একটা বেস্ট ক্লাস উপহার দেবো, ঠিক আছে? তাহলে 3 নম্বরটা একটু আসেন। যদি দেখেন এই 3 নম্বর বাক্য, এই বাক্যে এই একটা ভার্ব, এই একটা ভার্ব। যদি বলি এই বাক্যটা কোন টেন্সে আছে, বলেন তো কোন টেন্স এটা? সবাই একটু বলবেন। 3 নাম্বার যে বাক্যটা বলবেন এটা কোন টেন্সে আছে? হ্যাঁ পারুল, ধন্যবাদ। দেখেন 3 নাম্বার বাক্যে ভার্ব হলো দুইটা, একটা হলো রিডিং, একটা হলো ইজ। দেখেন আপনি কিন্তু রিডিং বা ভার্ব প্লাস আইএনজি, যে ভার্ব প্লাস আইএনজি যেটাকে বলা হয়, এই ভার্ব প্লাস আইএনজি দিয়ে বা জিরান দিয়ে কিন্তু কখনোই কোনো কি, জিরান দিয়ে কিন্তু কখনোই কোনো কি টেন্স নির্ণয় করা যায় না। কিন্তু এখানে একটা ইজ আছে, ইজ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে আপনি এটার নাম কি বলছেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আপনাদেরকে আমি যেই মেসেজটা দিতে চাই সেটা হলো, হ্যাঁ আমি ইনশাল্লাহ পুরোটা শেষ করবো, একটু বাকি রাখবো না। আমার যে মেসেজটা সেটা হলো, যেই ভার্ব দ্বারা আপনি টেন্সটা নির্ণয় করবেন তার নাম হলো ফাইনিট, যেটা দ্বারা পারবেন না সেটা নন ফাইনিট। আমি সংজ্ঞাতে সেটা লিখছি। তাহলে এই ইজ দেখে আপনি বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে ইজটা ফাইনিট। আর রিডিং, এটা দ্বারা ভার্বটা নির্ণয় করা যায় না, এটা নাম হলো নন ফাইনিট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে সবাই 4 নাম্বার বাক্যটা বলবেন, এটা কোন টেন্স? 4 4 বলবেন। হ্যাঁ আয়েশা বলেন তো, আয়েশা। যার স্যার রিডিং রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। স্যার এটা তো স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেমনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি পড়ছেন? এম ইজ আর প্লাস আইএনজি পড়ছেন, এখানে কি এম ইজ আর আছে? বলেন। স্যার ওই যে আছে স্যার। এম ইজ আর কি একসাথে থাকে নাকি আলাদা আলাদা থাকে? বলেন বলেন। এখন আপনি আমি যে কোনো আপনি না, আপনি একটা তো ক্লাস থাকবে। 1 এর টেন্স পারেন না, এখন এই দায়িত্ব তো স্যারে নিবে না। আর টেন্সের ক্লাস হয়েছে মানে এগুলো আপনি ওখানে শিখবেন। আমি তো আপনাকে এখন টেন্স শিখাতে পারবো না, এখন আমি ভার্ব পড়াবো না টেন্স পড়াবো। বলেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা ছিল এমন, এই এম ইজ আর প্লাস আইএনজি, এম ইজ আর প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এটা পাশাপাশি থাকা লাগবে। এই যে আমি এখানে একটা বাক্য তো লিখছি, এই যে একটা বাক্য এখানে আছে আমি তো লিখছি, যেটা এটা কি এক জিনিস? এক জিনিস না, ঠিক আছে? এখন আপনি কিন্তু পড়াশোনা না শেষ স্যার। আপনি কিন্তু জি পড়াশোনা স্যার। শেষ করছেন, বাট নৈতিকভাবে আপনার টেন্সটা পারা উচিত। কারণ টেন্স এখনকার ক্লাসে 1 থেকে পড়ানো হয়, এটা পারা উচিত। ধন্যবাদ। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু এটা মানে এটা তো আপনার ইংরেজির একেবারে সবচেয়ে যেটা বেসিক যে কথা, এটা কিন্তু হ্যাঁ পারা উচিত। ওকে আসেন তাহলে ভাইয়া, আমি বলছি এই বাক্যটা কোন টেন্স? সবাই কি বলতেছেন? মাই ফাদার ইজ রিটায়ার্ড অফিসার, এটা কোন টেন্স? সবাই বলবেন। মাই ফাদার ইজ রিটায়ার্ড অফিসার, এটা এই বাক্যটা কোন টেন্স বলেন সবাই। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ ফাতেমা সৈয়দ ধন্যবাদ, ওবায়দুল, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা আসেন দেখেন, এই বাক্যে এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে। এই বাক্যে ভার্ব কয়টা? দুইটা। এই বাক্যে ভার্ব কয়টা? দুইটা। দীপা বলছে প্রেজেন্ট পারফেক্ট নাকি? ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, এখানে হ্যাভ হ্যাজ আছে। এখন টেন্স তো আসলে আমি পড়াতে পারবো না, এখন আমি ভার্বের ক্লাসে আসছি। ওই যে আপনাদের বন্ধুরা হাসে, আমি না, আপনাদের ফ্রেন্ডরা হাসতেছে দেখা যাচ্ছে। আসেন দেখেন, আমি যখন বললাম ভাইয়া এই বাক্যটা কোন টেন্স, 90% প্রশ্ন উত্তর দিছি কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণটা কি? এখানে একটা ইজ আছে, আর ইজটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আপনি ইজ দেখে বুঝতে পারছেন এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু রিটার্ন, এটা কিন্তু ভার্বের বি থ্রি ফর্ম, এটা কিন্তু ভার্বের কোন ফর্ম? বি থ্রি ফর্ম। রিটার্ন দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না। এই কারণে এটার নাম কি? এটার নাম নন ফাইন ভার্ব, ঠিক আছে? রিটার্ন এটা পাস্ট ইনডিফিনিট ফর্ম, মানে এটা পাস্ট ফর্ম হয়, পাস্ট পারফেক্ট হয়, কিন্তু এটা পাস্ট পারফেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। আর এই বাক্যের ফাইন ভার্বটা কি? ইজ। এই কারণে বাক্যটা কোন টেন্স হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে বলেন, এই যে আই অ্যাম ইটিং রাইস, এটা কোন বাক্য? আই অ্যাম ইটিং রাইস, এটা কি বাক্য একটু বলেন তো সবাই। ওকে তাহলে এখানে একটু আসেন। হ্যাঁ সবাই আমার কথাটা একটু ভালো করে একটু লক্ষ্য করবেন, সবাই কথাটা আগে ভালো মতো শুনেন। ভাইয়া
যদি আপনাকে বাক্যটা যদি এভাবে দেয়, দেখেন এই যে এই এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, এটা কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আপনি জানেন ঠিক না? কিন্তু ভাই কোনো কারণে সবাই একটু সোজা হয়ে বসেন, একটু সোজা হয়ে বসেন। যদি কোনো কারণে আপনাকে শুধু বললো যে শুধু ইটিং, শুধু ইটিং দিয়ে বললো, এটা কি ফাইনিট নাকি নন ফাইনিট? এর বলো তো শুধু ইটিং, বলেন শুধু ইটিং, এটা কি ফাইনিট নাকি নন ফাইনিট বলেন তো? শুধু ইটিং, শুধু ইটিং, শুধু ইটিং কিন্তু নন ফাইনিট, কারণ শুধু ভার্ব প্লাস আইএনজি দিয়ে কিন্তু কখনোই কোনো টেন্স নির্ণয় করা যায় না। এখন পরীক্ষক আপনাকে যে কোনো ভাবে প্রশ্ন করতে পারে, এবং এটা বিগত বছরের প্রশ্ন, এই জন্য দিছি। এবং সর্বশেষ বাক্য বলবেন হ্যাভিং রিসিভড ইউর লেটার, আপনার পত্র পাওয়ার পর আই কলড ইউ, আমি আপনাকে ফোন করব, বলবেন এই বাক্যটা কোন টেন্সে আছে? বলবেন হ্যাভিং রিসিভড ইউর লেটার আই কলড ইউ, আমি আপনাকে ফোন করব, বলবেন এই বাক্যটা কোন টেন্সে আছে? হ্যাঁ পারুল ধন্যবাদ, হ্যাঁ ওবায়দুর হাসিবুর ধন্যবাদ, হ্যাঁ সবাইকে কমেন্ট করেন তারপর বলতেছি পরবর্তী কথা। তাহলে আমার কথা একটু বুঝে নেন, এখানে একটু আসেন, দেখেন এই হ্যাভিং রিসিভড, এই হ্যাভিং প্লাস বি3 মানে হলো পাস্ট পারফেক্ট, ঠিক না? আমি কিন্তু পাস্ট মানে নন ফাইভ ভার্বের 3 নাম্বারটা, পারফেক্ট যে 3 প্রকার এটা পড়াইছি, পাস্ট পারফেক্ট এখন ঘরে আছে। আর এটা পাস্ট ইনফিনিট কেন? এই কনে পাস্ট টেন্স কোন, আপনি এই একটা ভার্ব দেখে বুঝতে পারছেন এটা একটা, এটা পাস্ট ইনফিনিট টেন্স, এটা হলো ফাইনিট ভার্ব। আর এই যে হ্যাভিং রিসিভড, এটা দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না, এই জন্য এটা হলো নন ফাইনিট ভার্ব। আমি আশা করি বোঝাতে পেরেছি। এন্ড আমি সর্বশেষ আবার একটা কথা বলি, আমি আপনাদের ক্লাসের শুরুতেই বলছি, যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তা ফাইনিট, যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। যদি বোঝাতে পারি কমেন্টটা ঠিক এভাবে করবেন যে ফাইনিট নন ফাইনিট এই জীবনের জন্য ফুল ডান, ফাইনিট নন ফাইনিট এই জীবনের জন্য ফুল ডান। আজকের পর চেষ্টা করলে ভুল করতে পারবেন না আল্লাহর রহমতে। আব্দুর রউফ দ্রুত বলেন। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু ওইটা বলতে চাইছিলাম তো ওই সময় ওকে হাতুড়ে। ধন্যবাদ ভাই, আপনি হ্যাঁ, না বুঝলে অবশ্যই বলবেন। হ্যাঁ মিলন, মিলন দ্রুত বলেন, আমার কিন্তু অনেক কিছু পড়া লাগবে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, আমি প্রতাপ খুব অনেক অনেক দ্রুত ধন্যবাদ এবং বলি, কৃতজ্ঞতা। হ্যাঁ প্রতাপ ধন্যবাদ। হ্যাঁ খুব দ্রুত বলতেছি। আমি আমার মতো করে বলি, নন ফাইনাইট ভার্ব চেনার উপায়: বাক্যের মেইন ভার্ব ছাড়া অন্য সব ভার্বের সাথে হ্যাঁ টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর হ্যাঁ একটা হলো ভার্বের সাথে আইএনজি, আর একটা হলো ভার্বের বি3, না, মেইন ভার্ব ছাড়া। এই যে হ্যাভিং প্লাস বি3 তো আছে। পারফেক্ট কিন্তু 3 প্রকার, আমি কিন্তু পারফেক্ট লেখাছি 3 প্রকার, প্রেজেন্ট জি। পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, 3 প্রকার লেখাছি না পার্টিসিপল, আপনি দেখেন ওখানে। ধন্যবাদ। আর স্যার এই যে পঞ্চম, হ্যাঁ সবাই তাহলে হ্যাঁ তাহলে সবাই যেখানে আসবেন, তাহলে আমাদের ফাইনিট নন ফাইনিট শেষ। এখন আমরা যেটা আলোচনা করব, দেখেন আমি একটু বলি, এই ফাইনিট নন ফাইনিটের প্রথমটা, এই যে যেটা ফাইনিটে ছিল ফাইনিট ভার্ব, তার এটা ছিল 2 প্রকার, এক হলো মেইন ভার্ব, 2 হলো অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আমি আগে ফাইনিটে শেষ করব। এই মেইন ভার্ব আবার ছিল 4 প্রকার। একটা ছিল ট্রানজিটিভ ভার্ব, সবাই ট্রানজিটিভ ভার্বকে হেডিং দেন, ট্রানজিটিভ ভার্বকে হেডিং দেন, সবাই লিখবেন ট্রানজিটিভ ভার্ব, বাংলা লিখবেন সকর্মক ক্রিয়া। এটা ভয়েস জেনারেশন ক্ষেত্রে লাগে, ঠিক আছে? ভয়েস জেনারেশন ক্ষেত্রে লাগে। হ্যাঁ হ্যাঁ প্রতাপ অনেক অনেক কৃতজ্ঞতা, ঠিক আছে? আমি শুধু আপনারা শুধু আমাকে একটু সময় দেন, আমি দেখেন কিভাবে জিনিসগুলো বুঝাই দিচ্ছি। হ্যাঁ ফাইনিট ভার্বের বাংলা কি? সকর্মক ক্রিয়া। লিখবেন যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ফাইনিট ভার্ব বলে, আরে ট্রানজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্ব, যে সকল ভার্ব তার অর্থ সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। দুটো এক্সাম্পল জাস্ট একটু লিখে নিবেন। আমার সংজ্ঞাটা ছিল কি, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে কি বলা হয়? ফাইনিট ভার্ব, ঠিক আছে? আরে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব লেখার পর দুটি এক্সাম্পল একটু লেখেন, এটা জাস্ট জানা লাগবে, যেন জানার জন্য এটা আলোচনা করে দিচ্ছি। দুটি এক্সাম্পল একটু লিখেন, তারপর বুঝাই দিচ্ছি। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে বলা হয় সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। এগুলো বাংলা দ্বিতীয় পত্রে পড়ছেন কিন্তু মনে নাই।
তাহলে আসেন দেখেন, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট না, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এই যে ভার্বটা, এই ভার্বটা কার্য সম্পন্ন করার জন্য কি একটা অবজেক্ট গ্রহণ করছে, এই জন্য এই ভার্বের নাম কি? ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। প্রথমত এটা কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ আপনি কিন্তু এর দ্বারা ভার্বটা নির্ণয় করতে পারছেন। আমি কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু পড়ে আসছি, ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করতে পারেন। আবার ফাইনাইট ভার্বের প্রধানত দুই প্রকার, তার একটা হলো মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। আর এই মেইন ভার্বের আবার একটা প্রকার কি? ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে এই যে ট্রানজিটিভ যে ভার্বটা, এই ভার্বটা অবশ্যই অবজেক্ট গ্রহণ করে। এই যে নিড মানি, এই মানি নাউন, মনে থাকবে? আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি, সংজ্ঞাটা বলছিলাম, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এই যে কলের পরে মি একটা প্রনাউন, এটা অবজেক্ট হিসেবে বসছে। নিডের পর মানি একটা নাউন, এটা অবজেক্ট হিসেবে বসছে। আশা করি বোঝাতে পেরেছি। চাইলে একটা নোট লিখে রাখতে পারেন, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, ইনট্রানজিটিভ ভার্বকে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না, এটা লিখে রাখেন। এক্সাম্পল দুইটা পরে লিখবেন। এবার সবাই ইনট্রানজিটিভ ভার্ব দিকে সবাই হেডিং দেন, সবাই ইনট্রানজিটিভ ভার্ব দিকে হেডিং দেন, সবাই ইনট্রানজিটিভ ভার্ব দিকে সবাই হেডিং দেন, সবাই ইনট্রানজিটিভ ভার্ব দিকে হেডিং দিবেন। এটা আমি আলোচনা না করলেও পারতাম, কিন্তু এটা দিচ্ছি কারণ অনেকে ভয়েসের ক্ষেত্রে জানেন না। হ্যাঁ, সবাই ইনট্রানজিটিভ ভার্ব দিকে হেডিং দিবেন। অকর্মক ক্রিয়া বাংলা কি লিখবেন? অকর্মক ক্রিয়া, এগুলো কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে আছে। ইনট্রানজিটিভ ভার্ব লিখবেন যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন বার্ডস ফ্লাই, বাক্যটা এখানে শেষ। ঠিক আছে, তারপর কি বললাম? গো নাও, এখন যাও। তাইলে 4টা বাক্য লিখতে পারেন। ঠিক আছে, হ্যাঁ। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বকে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। তা যদি পারেন করেন, ঠিক গোস টু করেন, এটাকে প্যাসিভ করেন, দেখি কার শক্তি আছে। এটা কিন্তু আগে জানতেন না, এই জন্য বলে দিলাম। এক্সাম্পল, সংজ্ঞাটা লেখার পর 4টা এক্সাম্পল একটু লিখে নেন। সবার কি লেখা শেষ? একটু দেখেন, বার্ডস ফ্লাই ভাবটা কিন্তু প্রকাশ হয়ে গেছে, ঠিক না? আর যদি বলে ইন দ্য স্কাই, যদি লেখেন ইন দ্য স্কাই, যদি লেখেন ইন দ্য স্কাই, এটা কিন্তু কি? অবজেক্ট না, এটা একটা কমপ্লিমেন্ট। এটা সেন্টেন্স স্ট্রাকচার আলোচনা, ঠিক আছে? এটা আমি এখন করব না। গো নাও, এই নাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা একটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, হি গোস টু কলেজ, এই যে টু কলেজ, এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট। আই এম স্টুডেন্ট, এই স্টুডেন্ট একটা কমপ্লিমেন্ট। এগুলো কিন্তু একটা অবজেক্ট না। এখন অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আপনারা অনেকেই জানেন না। ঠিক আছে, শুধু এটা মনে রাখেন যে বাক্যের অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন হয়, আর কোনো কিছু হয় না। ঠিক আছে, এখন এই যে আমি এটা কেন আলোচনা করলাম, আলোচনা করছি এ কারণে, কারণ আপনারা ভয়েসের ক্ষেত্রে এই জিনিসটা সবসময় ভুল করেন বা জানেন না। এই যে ইন্ট্রানজিটিভ যে ভার্ব গুলো আছে, এগুলোকে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। যদি পারেন তাহলে কেউ করেন। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটাকে প্যাসিভ করেন, দেখেন তো পারেন কিনা। এটা সম্ভব না, পারবেন না। আই এম স্টুডেন্ট, এটাকে প্যাসিভ করেন, দেখেন তো পারেন কিনা। এটা নিয়মই নাই। ঠিক গোস টু কলেজ, এটাকে প্যাসিভ করেন, দেখেন তো। গোর, এটাকে প্যাসিভ করেন, পারবেন না। যদি আমার আলোচনাটুকু সবাইকে বোঝাতে পারি, সবাই লিখবেন ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ফুল ডান, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ফুল ডান। এটা জাস্ট আমি মেসেজটা দিয়ে রাখলাম, জাস্ট জানার জন্য। স্যার সাবজেক্ট কে কে হয় নাউনের? ভাই বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। এখন সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এগুলো আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসে পড়ানো হবে, ঠিক আছে, বা ক্লজার ক্লাসে পড়ানো হবে। আমার আজকে শুধু ভার্ব, আমি ভার্ব নিয়ে থাকতে চাই, কারণ আমার ভার্বের অনেক আলোচনা। আপনি দেখেন ভার্বের আলোচনা কতটুকু বিস্তার। হ্যাঁ, তাহলে পরেরটা আসেন। এখন আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, শুনেন। পজিটিভ ভার্ব হলো 5টা। পজিটিভ ভার্ব কয়টা? 5টা। এই 5টা আমি মুখে বলে দিচ্ছি, এটা লাগবে না। ঠিক আছে, হ্যাঁ। পজিটিভ ভার্ব হলো
পজিটিভ ভার্ব হলো 5টা, সেই 5টা কি কি? 5টার ক্ষেত্রে গেট, মেক, হ্যাভ, লেট আর হলো হেল্প, এই 5টা, এটা মনে রাখেন কারণ এটা আপনাদের পজিটিভ ভার্বের ক্লাসে পজিটিভ ভার্ব আলোচনা করা হবে, ঠিক আছে? আর লিঙ্কিং ভার্ব, আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপেন্ট স্পিচের ক্লাসে লিঙ্কিং ভার্বটা আলোচনা করা হবে। আমি শুধু লিঙ্কিং ভার্বটা লিখে দিচ্ছি, সবাই লিখেন লিঙ্কিং ভার্ব, খুব দ্রুত লিখবেন। লিঙ্কিং ভার্বগুলো সবার মুখস্থ রাখা লাগবে। আমি ছড়াকারে দিচ্ছি, ছড়াকারে মনে রাখবেন। এবং আপনাদের অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপেন্ট স্পিচের ক্লাসে এটা পড়ানো হয়, ঠিক আছে? হ্যাঁ, আগে একটু লিখে নেন, তারপর হ্যাঁ এই সবগুলো হলো লিঙ্কিং ভার্ব, সবগুলো সবাই মুখস্থ রাখা লাগবে। আর একটা কথা সবাই লিখে রাখবেন, লিঙ্কিং ভার্বের পর সর্বদা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, এই কথা একটু লিখে রাখবেন। এটা আপনারা অ্যাডজেক্টিভের ক্লাসে এটা আপনাদের আমি পড়াই বা যিনি পড়ান এটা পড়াবে। সবাই লিঙ্কিং ভার্বগুলো মুখস্থ করে রাখবেন। সুমনা খাতুন, আপনার কথাটা বুঝি নাই। এতে হলো অ্যাপিয়ার, বিতে হলো বিকাম প্লাস সবগুলো বি ভার্ব, এফ হলো ফিল, আর লুক, লিসেন, আর হলো রিমেন, রিজেম্বল, টিতে টেস্ট, কেতে কিপ, এস হলো সাউন্ড, স্মেল, স্টে। লিখে নেন। সবার কি লেখা শেষ? আমি তাহলে একবার বলে দিচ্ছি, শুনেন। নিয়মটা হলো শুধু এটা এটা অ্যাডজেক্টিভের ক্লাসে পড়ানো হবে। লিঙ্কিং ভার্ব এরপর সবসময় অ্যাডজেক্টিভ হয়, নিয়মটা জাস্ট মনে রাখবেন। আর লিঙ্কিং ভার্ব গুলো কি কি? অ্যাপিয়ার, বিকাম, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এফ হলো ফিল, এন হলো লুক, লিসেন, আর হলো রিমেন, রিজেম্বল, এই যে এস হলো সাউন্ড, স্মেল, স্টে, কেতে হলো কিপ, টিতে হলো টেস্ট, এই সবগুলো হলো আপনাদের কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি শুধু এটুকু, মানে শুধু লিঙ্কিং ভার্ব গুলো মুখস্থ রাখবেন, বাকিটুকু আপনাদেরকে অ্যাডজেক্টিভ ক্লাসে পড়ানো হবে। যদি বোঝাতে পারি সবাই লিখবেন লিঙ্কিং ভার্ব ফুল ডান, লিঙ্কিং ভার্ব ফুল ডান। আর যাদের লেখা একটু স্লো তারা চাইলে কি, হ্যাঁ এসে হলো সাউন্ড, স্মেল, স্টে। আপনারা দ্রুত না করলে আমি বেশি পড়াইতে পারবো না, কিছু করার নাই। এফ এ হলো ফিল, ভাই এফ এ হলো ফিল, এফ এ ফিল, এফ এ হলো ফিল। এখন সবাইকে আমি একটা প্রশ্ন করতে, আমরা সবাই এখন অক্সিলারি ভার্বে চলে যাবো। হ্যাঁ, সবাইকে আমার একটা প্রশ্ন, বলেন একটা ভার্বের কয়টা মানে পার্ট হয়ে থাকে, বা একটা ভার্বের কয়টা আসলে রূপ আছে, বলেন তো, কে বলতে পারবেন? একটা ভার্বের রূপ আসলে কয়টা, একটু বলেন তো। সবাইকে বলতে হবে একটা ভার্বের আসলে কয়টা রূপ হয়ে থাকে। যিনি জানেন তিনি চাইলে বলতে পারেন। 3টা, 4টা, যদি কেউ পারেন চকলেট খাওয়াবেন। তো আপনারা যে পারেন না এটা আমি ভালো করে জানি। 5টা। আমিনুল ইসলাম একজন লাইনে আছে একটু, হ্যাঁ। দিন ইসলাম, আপনি কিছু বলতে চান? দিন ইসলাম ভাই। স্যার ভার্বের রূপ 3টা।
প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আরো বানাই দিচ্ছি আপনারা, ঠিক আছে? তিনটা কেমনে কইছেন এটা আপনি আপনারা বিচার কর্ম এখন আমি আসেন ভাইয়া শুনেন। তাহলে সবাই একটু সোজা বসেন, আমি একটু তাহলে ক্লাস করি, ঠিক আছে? হ্যাঁ, সুমনা স্যার আমি ক্লাস করতে পারছি না, শুধু দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছি। কেন বোন, আপনার কি শরীর খারাপ লাগতেছে? শুধু একটু সোজা হয়ে বসেন, ঠিক আছে? আমি কথা দিচ্ছি লাইফের একটা শ্রেষ্ঠ ক্লাস উপহার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আসেন দেখেন, এই যে গো মানে B0, আপনারা অনেকে জানেন না B0 মানে কি জানেন? B0 মানে হলো ভার্বের বেস ফর্ম। B0 মানে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। আর এই যে গো, এই গো এর বেস ফর্ম শুধুমাত্র গো। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। লিখলাম হি উইল গো টু কলেজ। হি উইল গো টু কলেজ। দেখেন এই উইল একটা মোডাল ভার্ব না? আপনারা জানেন যে মোডাল ভার্বের পর সবসময় ভার্বের কোন ফর্ম হয়? মোডাল ভার্বের পর সবসময় ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। এই কারণে এই বাক্যে গোটা হলো ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাই, এখন কেউ লিখবেন না, আগে সবাই বুঝেন। সবাই সোজা হয়ে বসেন আগে। দিন ইসলাম সোজা হয়ে বসো। হ্যাঁ, B0 মানে হলো ভার্বের বেস ফর্ম। আর বেস ফর্মের সাথে কিন্তু কখনো এস বাই এস হয় না। কারণ এটা যদি বেস যদি যদি এটা বেস ফর্ম না হতো তো তাহলে কিন্তু আপনি এখানে সাবজেক্টে যেহেতু হি, আপনি কিন্তু একটা এস বাড়াতে পারতেন, কিন্তু এখানে কি বসানো যাবে? যাবে না। কারণটা কি? একটা উইল আছে, উইল একটা মোডাল ভার্ব। আর মোডাল ভার্বের পর সবসময় ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। আশা করি ক্লিয়ার। দেখেন 2 নম্বর আসেন B1। ভাইয়া B1 মানে হলো প্রেজেন্ট ফর্ম। এগুলো বাংলাদেশের বইতে আসলে নাই, ঠিক আছে? বাংলাদেশের যে বইগুলো এগুলোতে ম্যাক্সিমাম বইতে নাই। B1 মানে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ভাইয়া এই যে গো, এই গো এর প্রেজেন্ট ফর্ম হলো দুইটা, একটা হলো গো আর একটা হলো গোজ। কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো গোজ, অন্যথায় গো। আমি দুটি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। দেখেন হি গোজ টু কলেজ। হি গোজ টু কলেজ। দেখেন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে কি, যেহেতু প্রেজেন্ট ফর্ম এই জন্য এস বেস হয়েছে। কিন্তু বাক্যটা আমি যদি এভাবে যদি লিখি দে, দে লিখলে কি হবে? দে কিন্তু গো টু কলেজ, দে গো টু কলেজ। আমি কলেজটা সংক্ষিপ্ত ভাবে লিখলাম। দেখছেন সাবজেক্টটা প্লুরাল এর জন্য শুধু গো, আর হি সিঙ্গুলার এর জন্য এস বাই এস হয়েছে, ঠিক আছে? তাহলে B0 মানে ভার্বের বেস ফর্ম। B0 মানে ভার্বের কোন ফর্ম? একটু ফর্মটা লিখে দিলাম, বেস ফর্ম, যার সাথে এস বাই এস হয় না। আর যেটা B1 প্রেজেন্ট ফর্ম, এটা গো গোজ দুটোই। এই জন্য হি গোজ হয়েছে আর দে গো হয়েছে। আশা করি ক্লিয়ার। পরেরটা আসেন। হ্যাঁ, যেটা 3 নাম্বার ফর্ম, এটা হলো V2। আর V2 মানে হলো ওয়েন্ট। V2 মানে কি? ওয়েন্ট। লিখলাম আই ওয়েন্ট টু কলেজ। এখন আমার অনেক ভাই বোন কষ্ট করে বলছে নাকি ভার্বের ফর্ম নাকি 3টা। আমি কিন্তু অলরেডি 3টা লিখে ফেলছি। আচ্ছা বলেন, যে 3টা লিখে দিয়েছি এই 3টা সবাই ক্লিয়ার কিনা বলেন তো? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সবাই একটু কথা বলেন, যে 3টা লিখে দিয়েছি এই 3টা সবাই ক্লিয়ার কিনা বলেন। মিলন দ্রুত বলেন, মিলন। স্যার, এখানে যে দে গো টু কলেজ লিখছেন, গো এর আগে আর আর হলো না কেন স্যার? এটা কি কন্টিনিউয়াস টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? আমি তো B1 মানে প্রেজেন্ট ফর্ম, এটা কন্টিনিউয়াস টেন্স না রে ভাই। দেখেন আপনি কিন্তু টেন্স পারেন না, এই জিনিস কিন্তু আপনাকে আমি এখন ক্লাসে পড়াতে পারবো না, ঠিক আছে? টেন্সটা আপনাকে শিখতে হবে ভাইয়া। জি এখন স্যার। টেন্সের ক্লাস হয়ে গেছে, এটা তো আমার কাছে কিন্তু টেন্সের ক্লাস কিন্তু না, আমি ভার্বের ক্লাস, আমি শুধু ভার্ব নিয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, সুমনা খাতুন, হ্যাঁ অবশ্যই বোন, ওকে। মিলন ভাই একটু লক্ষ্য করেন। হ্যাঁ, তাহলে আসেন আমরা তাহলে, হ্যাঁ 3 নাম্বার পার্টটা, 4 নাম্বারটা কি? V3। ভাই B3 মানে কি? গোর B3 ফর্ম কি? গন। তাহলে আমি একটা এক্সাম্পল লিখলাম যে আই হ্যাভ গন টু কলেজ। এখন কেউ লিখবেন না, আগে বুঝেন জিনিসগুলো, মাথায় ঢুকান। দেখেন এই যে গন, এই গো এর B3 ফর্ম হলো গন। আই হ্যাভ গন টু কলেজ, হ্যাভ এর পর কি হয়? B3 ফর্ম হয়, তাহলে এখানে গন ঠিক আছে। কয়টা পাইলেন? 4টা। তাহলে 5 নাম্বারটা একটু আসেন। 5, হ্যাঁ 5 নাম্বার হলো জিরান্ড। জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। আমি একটু আগে বলছি, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি। ধরেন এখানে বললাম যে, হ্যাঁ আমি জাস্ট বুঝার জন্য একটু বুঝাই। আই এম